বাংলাদেশের চীনা বিনিয়োগের আহ্বান, প্রধানমন্ত্রী তারেক রহমানের বেজিংয়ে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ। প্রধানমন্ত্রীর চীন সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার, বাণিজ্য ঘাটতি কমবে বললেন রিজভী। বিদেশ থেকে অর্থ ফেরাতে 9 আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু, সংসদে অর্থমন্ত্রী কর দিতে হবে মুদি দোকানিদেরও। এসএবি খাতে আরো 5 লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বললেন বাণিজ্যমন্ত্রী, তৈরি হবে নতুন শিল্প পার্ক। দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদের ঘটনা নিয়ে ভারতের বক্তব্যে সন্তুষ্ট নয় বাংলাদেশ, দুর্ভাগ্য দুঃখজনক বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শান্তি আলোচনার মধ্যে লেবাননে ইসরায়েলের হামলা, নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া পারমাণবিক স্থাপনা পরিদর্শন নয় বলছে ইরান। এবং অবশেষে বিশ্বকাপ মাঠে নামছে নেইমার। ভোর 4টায় ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড, রাত 1টায় সুইজারল্যান্ডের মুখোমুখি কানাডা। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ রাতে দেখছিলেন সুপারপোর্ট সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নান্সি। এবার থাকছে বিস্তারিত। চীন সফরের তৃতীয় দিনে দালিয়ান থেকে হাই স্পিড ট্রেনে বেজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সন্ধ্যা 6টায় বেজিং পৌঁছালে রেল স্টেশনে তাকে গার্ড অব অনার সহ তাকে অভ্যর্থনাও জানানো হয়। এর আগে সকালে দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেন তিনি। আহ্বান জানান দেশের উন্নয়নে চীনা বিনিয়োগের। প্রধানমন্ত্রী আজ বৈঠক করবেন চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6টার দিকে বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে দুপুরে চীনের দালিয়ান থেকে হাই স্পিড ট্রেনে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে বেইজিং এর উদ্দেশ্যে রওনা করেন তিনি। বেইজিং এ দিয়াও উইতাই স্টেট গেস্ট হাউসে অবস্থান করবেন তারেক রহমান। এর আগে সকালে চীনের দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশ নেন চীনের প্রধানমন্ত্রী কিয়াং, দক্ষিণ কোরিয়া, কাজাখস্তান ও মঙ্গোলিয়া সহ বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরাও। এছাড়াও 90টি দেশের রাজনীতিক ও ব্যবসায়ীরা অংশ নেন। উদ্বোধনী বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও। সম্মেলনের সাইডলাইনে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওয়ালজাস বেকতোনেভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। এছাড়া কাজাখস্তানে দক্ষ জনশক্তি পাঠানো, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল কাঠামো, প্রযুক্তি, কৃষি, ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পরে চীনের 3টি শীর্ষ অবকাঠামো প্রতিষ্ঠানের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান সহ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং পৌঁছানোর মধ্য দিয়ে সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক সম্পর্ক সামনের দিকে এগিয়ে নেওয়ার পাশাপাশি আঞ্চলিক যে পারস্পরিক সহযোগিতা সেটিও এগিয়ে যাবে সমানতালে, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাইফুল রিপন, দেশ টিভি, বেইজিং, চীন। প্রধানমন্ত্রীর চীন সফর ঘিরে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে তৈরি হয়েছে আশাবাদ। বিশেষ করে বাণিজ্য, অবকাঠামো, শিল্পায়ন, জ্বালানি, ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তি খাতেও দুদেশের মধ্যে সম্পর্ক আরও গতিশীল করার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা। রপ্তানি ও বিনিয়োগ বাড়লে দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমে আসবে বলেও মত ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। আরাফাত ইসলামের রিপোর্ট। চীন 2020 সালে 97% বাংলাদেশি পণ্যের জন্য শুল্কমুক্ত বাজার সুবিধা চালু করে। পরে 2024 সালে প্রায় সব পণ্যেই এ নীতির আওতায় আনা হয়। এতে বাংলাদেশের জন্য বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির বাজারে প্রবেশের বড় সুযোগ তৈরি হয়। কিন্তু কয়েক বছর পেরিয়ে গেলেও সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। চীন থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি করলেও তার বিপরীতে দেশটিতে বাংলাদেশের রপ্তানি এখনও $1 বিলিয়ন নিচে। এমন বাস্তবতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরকে গুরুত্ব দিয়ে দেখছেন সংশ্লিষ্টরা।
অর্থনীতিবিদদের মতে শুধু শুল্কমুক্ত সুবিধা নয়, চীনের বাজারে দেশীয় পণ্য প্রবেশ বাড়াতে চীনা বিনিয়োগের পাশাপাশি প্রয়োজন মুক্ত বাণিজ্য সুবিধা। চীনা যারা বায়ার তাদেরকে সচেতন করতে হবে। তারা অনেকেই জানেন না যে বাংলাদেশে এই সমস্ত প্রোডাক্ট আসলে আমরা তৈরি করি এবং সেটা চায়নাতে এক্সপোর্ট করা যায়। এখন যদি মুক্ত বাণিজ্য চুক্তি করা যায় বা অন্তত আলোচনা যদি শুরু করা যায়, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী সময়ে কিন্তু এই দুটো দেশের মধ্যে বাণিজ্য বাড়ার এবং এই বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে পণ্যের বৈচিত্র্যকরণের মাধ্যমে রপ্তানি বাড়ানোর বিকল্প নেই। নন কনভেনশনাল যেগুলি তারা ইম্পোর্ট করে তাদের দেশের জন্য, সে সমস্ত ক্ষেত্রে আমরা প্রযুক্তি এবং বিনিয়োগ আহ্বান করতে পারি। তাহলে অটোমেটিক্যালি আমার ম্যানপাওয়ার যেমন ইউটিলাইজ হবে, পাশাপাশি আমার ট্রেড গ্যাপটাও কমে আসবে। তবে চীনের বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে জ্বালানি সংকট নিরসন সহ বিনিয়োগের পরিবেশ নিশ্চিতের তাগিদ দেন তারা। ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার সাপ্লাই, তো সেগুলা আমরা যদি শুধুমাত্র চাইনিজ ইকোনমিক জোন নয় বরং অন্য যে কোনো জায়গাতে তারা যদি ইন্ডাস্ট্রি স্থাপন করতে চান, তো তাহলে সেক্ষেত্রে ফাস্ট ট্র্যাকে দিতে পারি কিনা। তো এগুলো করতে পারলে চীনের অনেক বিনিয়োগ বাংলাদেশে আসবে। দে লাইক বাংলাদেশ পিপল, এটা কিন্তু একটা বড় অর্জন আমাদের। তো যেহেতু এই কমফোর্ট লেভেলটা তাদের আছে, এইটার সাথে আরও কি অ্যাড করলে তারাও আমাদের এখানে ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো আসবে এবং বিনিয়োগ করবে। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দেশের বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিদ্যমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। তিনি অভিযোগ করেন একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা জানান, দেশবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বুধবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে। জানান, এ সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বিনিয়োগ বাড়বে, খুলবে বহুমুখী বাণিজ্যের পথ। বাণিজ্য ঘাটতি প্রায় $24 বিলিয়ন মতো, এটিকে কমিয়ে আনতে হবে। তাহলে আমরা এদেশের শিল্পায়ন এবং অন্যান্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের একটি যুগান্তকারী অবস্থায় এসে উপনীত হতে পারবে। দেশের জনগণ প্রত্যাশা করে দেশের প্রধানমন্ত্রী এ বিষয়ে যুগোপযোগী এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। রিজভী অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি গোষ্ঠী। দেশকে অস্থিতিশীল করারও বিভিন্ন প্রচেষ্টা আমরা দেখতে পাই। পরিকল্পিতভাবে কেউ এই ধরনের কোনো প্রচেষ্টা নিলে পড়ে এ বিষয়ে সরকার সজাগ রয়েছেন। সংসদে এবং সংসদের বাইরে জামায়াত নেতাদের আচরণ ও কর্মকাণ্ড নতুন ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। প্রধানমন্ত্রীকে নিয়ে নানা অপপ্রচার করছেন, কই এখন তো কোনো গুম হওয়ার কথা শোনা যায় না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে দৈনিক ইত্তেফাক ও দৈনিক দিনকালের সাবেক সম্পাদক মরহুম আক্তারুল আলমের স্মরণ সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, অতীতের তুলনায় বর্তমানে গণমাধ্যম পরিচালনার পরিবেশ অনেক বদলে গেছে। তার যে ক্ষুরধার লেখনী, সেই লেখনীতে কিন্তু শুধুমাত্র দেশের অভ্যন্তরের রাজনীতি নয়, বিশ্বের যে রাজনীতি তার চুলচেরা হিসাব আমরা কিন্তু বিভিন্ন সময় দেখেছি। গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনতে নানামুখী প্রতিবন্ধকতা দূর করা জরুরি বলেও মন্তব্য করেন আব্দুল মঈন খান। গুণী লোক সম্মানিত হবেন সেটা তো বলাই বাহুল্য। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। বিদেশ থেকে অর্থ ফেরাতে 9 আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে সরকার। সংসদের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বলেন, মুদি দোকান সহ ক্ষুদ্র 16টি ব্যবসায়িক খাতে কর আরোপের পরিকল্পনা আছে সরকারের। বুধবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয় বাজেট অধিবেশন।
সংসদ সদস্যদের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী অর্থবছরে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনা হবে। মুদির দোকান, তৈরি পোশাক বিক্রেতা, কসমেটিক্স, জুতা, হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স পণ্যের বিক্রেতা ও রড সিমেন্ট, বিউটি পার্লার, মিষ্টান্ন ভান্ডার ও রেস্টুরেন্ট সহ দেশের 16টি ব্যবসায়িক খাতকে ভ্যাটের সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনার কথা জানান তিনি। এদিন প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের কড়া সমালোচনা করেন কক্সবাজার 2 আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ। শুকর করতে হবে জীবনের, শুকর করতে হবে বরাবর, শুকর করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের, শুকর করতে হবে আমাদের মাননীয় মন্ত্রীদের। তারা শুকর করে না কিন্তু স্বীকার করে, সেই জন্য তাদের উপর লশদীদুল আজাবের কঠিন আজাব তাদের সম্মুখীন করতে হবে মাননীয় স্পিকার। পরে তার বক্তব্যের প্রতিবাদ জানায় বিরোধী দলের সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন। এখানে কোরআনের আয়াত কোট করা হয়েছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওনাদের প্রশংসা করলে ওনারা আরো বাড়ায় দিবেন, আর ওনাদের ইয়ে না করলে ওনারকে আমাদেরকে পিটাবেন নাকি, এই ধরনের বোঝাতে যাচ্ছেন। এটা তো আসলে ভুল ব্যাখ্যা হচ্ছে, এটা খুব ভুলভাল। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, মাহফুজুল্লাহর বক্তব্য রাজনৈতিকভাবে বিকৃত করা হচ্ছে। এটা দিয়ে কেন পয়েন্ট অফ অর্ডারে বাড়ানো হবে? এটা ঠিক হয় না মাননীয় স্পিকার। তিনি বলেছেন, সৎ উদ্দেশ্যেই বলেছেন, এবং আমরা যেন আল্লাহর শুকর গুজার করি। এইটাকে পলিটিক্যালি আমার মনে হয় মিস ইন্টারপ্রিট করা ঠিক হবে না মাননীয় স্পিকার। এদিকে অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হয়েছে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। আগামী বছরে এসএমই খাতে আরো 5 লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে বলে জানিয়েছেন পাট শিল্প বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। রাজধানীতে এক কর্মশালায় তিনি বলেন, সম্ভাব্যতা যাচাই করে নতুন বেসিক শিল্প পার্ক গড়ে তোলা হবে, যার লক্ষ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে মূল অর্থনীতির সঙ্গে সংযোগ করা। ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি, করভ্যাট সুবিধা, সহজ ঋণ, শুল্ক ছাড়ে বাড়তি সহায়তার দাবি জানিয়েছে এসএমই খাত সংশ্লিষ্টরা। শিল্প, বাণিজ্য, বস্ত্র, পাট বুধবার রাজধানীর পল্টনে প্রস্তাবিত বাজেটে এসএমই খাতের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক কর্মশালা এসব দাবি তুলে ধরে এসএমই ফাউন্ডেশন। এ খাতে আরও কার্যকর বাজেট বরাদ্দ বাড়ানোর আহ্বান জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। সুষ্ঠু উন্নতি এবং এর মাধ্যমে দেশের কর্মসংস্থান, শিল্পায়ন, দারিদ্র্য বিমোচন এবং সার্বিকভাবে অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে। অনুষ্ঠানে এনবিআর এর করনীতি সদস্য জানান, করজার সম্প্রসারণের মাধ্যমে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা সামগ্রিকভাবে বাস্তবায়নযোগ্য। বাজেটে আমরা চেষ্টা করেছি করের হার বৃদ্ধি নয়, বরং করের আওতা সম্প্রসারণ করা। আমরা চেষ্টা করেছি যে একটি ব্যবসা বান্ধব, বিশেষ করে ব্যবসা বাণিজ্য বান্ধব যে ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে তারা যাচ্ছে সেটিকে অনেকটা দূরীভূত করে। কর্মশালায় শিল্প বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির বলেন, সরকারি শিল্প কারখানাগুলো জ্বালানি সরবরাহ নিশ্চিত হওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে বেসরকারি খাতে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। সরকারি মালিকানাধীন যে ফ্যাক্টরিগুলি আছে, এইগুলি জ্বালানির সরবরাহ নিশ্চিত করা সাপেক্ষে আমরা দ্রুত বেসরকারি খাতে নিতে চাই। আগামী অর্থবছর শেষে কর জিডিপি অনুপাত আরও সন্তোষজনক পর্যায়ে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। যে ফরম্যাটের কথা বললাম। শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জাহিদুর রহমানের সঙ্গে দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বক্তব্য দিয়েছে তা সন্তোষজনক নয় বলে জানিয়েছে বাংলাদেশ। বুধবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই ঘটনায় ভারতীয় পক্ষ থেকে যে ব্যাখ্যা দিয়েছে তা সন্তোষজনক নয়। তিনি আরও বলেন, আইওআরএ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এই তথ্য ভারতীয় কর্তৃপক্ষকে আগেই কূটনৈতিকভাবে জানানো হয়েছিল। এরপরও তার যাত্রায় বাধা দেওয়ার ঘটনা দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। জামায়াতপন্থী ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। বুধবার সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে জামায়াতপন্থী ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। বলেন, যেসব ইস্যু সামনে এনে পদত্যাগের কথা বলছেন জামায়াতপন্থী আইনজীবীরা, সেগুলো পুরোপুরি রাজনৈতিক স্ট্যান্ডবাজি।
আমাদের যে বন্ধুরা গতকাল পদত্যাগ করেছে, ওনারা এই সরকারের অধীনে আইন কর্মকর্তা হিসেবে 4 মাস কাজ করেছে। গতকাল ওনারা 4 মাস পরে ওনাদের মনে হলো যে এখন তো আসলে পদত্যাগ করা দরকার অথবা রিমুভ হবেন। তো এই জন্য ওনারা রাজনৈতিক কিছু বিষয় নিয়ে এসেছে, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমার কথা হচ্ছে ওনাদের এই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। দেখছেন সংবাদ রাত। আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে এবং জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে সুখবর আসতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বুধবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, মালয়েশিয়া সরকার ও জনগণের আন্তরিক সহযোগিতা এবং দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনার ফলে শ্রম বাজার ও জনশক্তি রপ্তানি সহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে। আমাদের কার্যক্রম শুরু হয়েছে, ইতিমধ্যে আমাদের ইন্টারনেট প্রসেসও শুরু হয়েছে। জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত আমি মনে করি 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। বাকিটা মাস লাগবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নকল হলে শিক্ষার্থীর পাশাপাশি প্রতিষ্ঠান প্রধানকেও আইনের আওতায় আনা হবে বলে সতর্ক করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। প্রশ্নপত্র ফাঁসে জড়িতদেরও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। বুধবার সকালে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। মাধ্যমিক শিক্ষাকে আরো শক্তিশালী করতে বুধবার সকালে আজিমপুর গার্লস স্কুলে ঢাকা, ময়মনসিংহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সচিবদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এ সময় শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে 10 বছর ধরে ষড়যন্ত্র চলছিল বলে মন্তব্য করে তিনি বলেন, এবার সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। নকল বন্ধে সাইবার আইন পরিবর্তন হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এতে করে সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক, কেন্দ্র প্রধান সহ সহযোগীরাও আইনের আওতায় আসবে। আগামী দিনগুলোতে কমন সাবজেক্টের পরীক্ষা হবে একসাথে, কোন রকম ভিন্নতর প্রশ্ন হবে না। মাদ্রাসা বোর্ডে তারা আলাদা প্রশ্ন ছাপায়, কিন্তু সিলেবাস কারিকুলাম একই। অতএব কমন সাবজেক্টগুলো তাদেরও নেক্সট ইয়ার থেকে একত্রে পরীক্ষা দিতে হবে। 2022 সালের পর থেকে যেসব শিক্ষক অবসর ভাতা পাননি তাদের জন্য জুলাইয়ের মাঝামাঝি থেকে ভাতা ছাড় শুরু হবে বলে জানান তিনি। আমি ইমিডিয়েটলি এই ব্যাপারে এই জুলাই বাজেটে 200 কোটি টাকা এক্সট্রা অ্যালোকেশন চেয়েছিলাম, পেয়েছি, এবং সেই সাথে 2000 কোটি টাকা বন্ড পেয়েছি। আশা করছি আমি জুলাই মাসের মাঝামাঝি থেকে দেওয়া শুরু করব। ইনশাআল্লাহ 2 বছরের ভিতরে আমি এটা শেষ করব, আমাদের করতেই হবে। 2027 সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর কারিকুলাম পরিমার্জন সহ 2028 সালে তা কার্যকর হবে। ফারজানা শিলা, দেশ টিভি, ঢাকা। সারা দেশে হাব উপসর্গে আরো 3 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে 1089 জন। এদিকে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 2 জন। এই সময় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 157 জন। সারা দেশে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 386 ডেঙ্গু রোগী। রোগীদের সেবা দিতে চলতি সপ্তাহে ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড চালুর কথা জানান সোহরাওয়ার্দী হাসপাতালের উপপরিচালক। টিকাদান কর্মসূচি সফল হওয়ায় ধীরে ধীরে কমছে হামের প্রকোপ। 24 ঘন্টায় হাম জটিলতায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে 10 জন সহ চিকিৎসা নিচ্ছে 71 রোগী। আর সংক্রামক ব্যাধি হাসপাতালে একদিনে 4 জন ভর্তি হয়েছে, চিকিৎসা নিচ্ছে 32 রোগী। হাসপাতালে ভর্তির পর উন্নতির কথা জানালেন সোহরাওয়ার্দী হাসপাতালের রোগীর স্বজনরা। মনে করেন আল্লাহ দিলে আইসি আল্লাহ দিলে ভালো, জ্বর তো আইসে না, বাইরেও আল্লাহ দিলে গেছেন। শিশু হাসপাতাল আসার পরে টিকিট কেটে নিচ নেওয়ার পরে সিট নাই, এই কারণে আমরা ওরা পাঠাইছে, আমরা ওই যে এই জায়গায় পাঠাইছে। কি প্রথমে হলো জ্বর, এরপর হলো আপনার এইগুলা। এখন অনেকটা মানে কালকে এসে ভর্তি করার পর অনেকটা আমি ডেভেলপ। এখন খেতে পাচ্ছে, আগে খেতে পারতো না, তো 2 দিন ধরে মানে ফিডিং করাচ্ছি, ফিডিং নিতে পারছে। আর এর আগে হচ্ছে স্লাইনের মাধ্যমে খেত।
টিকাদান কর্মসূচি সফল হয়েছে উল্লেখ করে হাম রোগীদের চাপ কমেছে বলে জানান সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের উপপরিচালক। বর্তমানে মিজেলসের সংখ্যা অনেক কমে আসছে। আমাদের যখন নাকি মিজেলসের পিক আওয়ার ছিল তখন আমাদের এখানে 200+ পেশেন্ট ভর্তি থাকতো, কিন্তু এখন আজকে আমার টোটাল সোহরাওয়ার্দী হসপিটালে 71টা রোগী ভর্তি। তবে বর্ষা মৌসুম শুরু হওয়ায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় 14 জন সহ চিকিৎসা নিচ্ছে 54 রোগী। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় এই হাসপাতালে আগামী শুক্রবার থেকে চালু হতে যাচ্ছে ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড। মেডিসিন ওয়ার্ডগুলো মেল এবং ফিমেলে 2টা ডেঙ্গু কর্নার আছে, এবং আমরা যেহেতু রোগী বাড়তেছে আমরা আগামী 2-3 দিনের ভিতরে আমরা সেপারেট ওয়ার্ড করব, ডেঙ্গু ওয়ার্ড করব। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়ার কথাও জানান এই পরিচালক। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। নওগাঁর সাপাহার সীমান্তের আদাতলা এলাকা দিয়ে নারী পুরুষ শিশু সহ মোট 9 জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিপি ও স্থানীয়দের বাধার মুখে ব্যর্থ হয় তারা। বর্তমানে এই 9 জন সীমান্তের 0 পয়েন্টে অবস্থান করছেন। এদিকে দিনাজপুরের শঙ্কর সীমান্তে 4 জনকে পুষিনের চেষ্টায় ব্যর্থ করে দিয়েছে বিজিপি। বুধবার ভোর 4টার দিকে নওগাঁর সাপাহার আদাতলার সীমান্ত এলাকা দিয়ে এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা 9 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। তাদের মধ্যে 3 জন পুরুষ, 3 জন নারী ও 3 জন শিশু। সংবাদ পাওয়ার পর আদাতলা সীমান্তে চৌকির বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে অনুপ্রবেশের চেষ্টা ঠেকিয়ে দেয়। বর্তমানে ওই 9 জন ভারত ও বাংলাদেশি সীমান্তের 0 পয়েন্টে অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। আছেন স্থানীয় লোকজনও। তারা বলছেন কোনোভাবেই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে দেয়া হবে না। তারা এটা সম্পূর্ণভাবে অবৈধভাবে তারা পোষণ করতেছে। বাংলাদেশে যদি নাগরিক হয়, আমাদের দেশের প্রশাসন আছে, তাদেরকে এটা কম্বিনেশন ভালো আন্ডারস্ট্যান্ডিং করে তাদেরকে বোঝাপড়ার মাধ্যমে তাদেরকে গ্রহণ করা লাগবে। আবার ইন্ডিয়ান নাগরিক যদি হয় তাদেরকে আমরা কেন গ্রহণ করব? আমরা বিজেপির পাশে সব সময় আমরা ছায়ার মতো থাকবো বা আছি। পুশিং করতে দেবো না, তার লাগে আমরা প্রস্তুত আছি এবং ঠেকাতে পারবো। এর আগে গত 5 ও 8 জন নওগাঁর পোরশা ও সাপাহার সীমান্ত দিয়ে 40 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় জনগণের সতর্ক অবস্থানের কারণে বিএসএফ তাদের ফেরত নিতে বাধ্য হয়। এদিকে দিনাজপুরের শঙ্কর সীমান্তে 4 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তাদেরকেও সীমান্তে আটকে দিয়েছে বিজিবি। নওগাঁ সাপাহার থেকে ইদ্রিস আলম, দেশ টিভি। পুশিন বন্ধ এবং সীমান্ত হত্যা ঠেকাতে স্বাধীন পররাষ্ট্রনীতির দাবি জানিয়েছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বুধবার বিকেলে রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। এই গোলটেবিলে আলোচকরা সীমান্ত হত্যা ও পুশিনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, সীমান্ত এলাকায় অবকাঠামো, টহল, চিকিৎসা ও জনসেবার ঘাটতি রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও মন্তব্য করেন তারা। লোডশেডিং কিংবা তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। মাদারীপুরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ঘুষিতে আলতাফ মাতবর নামে একজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার মাতবরচর ইউনিয়নের 11.5 রশি গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত চাচাতো ভাই বারেক মাতবর পলাতক রয়েছেন। স্থানীয়রা জানায়, জমি নিয়ে বুধবার সন্ধ্যায় বাগবিতণ্ডার এক পর্যায়ে বারেক মাতবর উত্তেজিত হয়ে আলতাফ মাতবরের বুকে সজোরে ঘুষি মারেন। এতে আলতাফ মাতবর তাৎক্ষণিকভাবে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাইবান্ধায় 6 বছরের শিশু ধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ থেকে 50 বছর বয়সী আমির আলী নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। স্থানীয়রা জানায়, সকাল 11টার দিকে ভেড়ামারার চায়না রেস্টুরেন্টের ম্যানেজার আমির আলী ভুক্তভোগী ওই শিশুকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। দুপুর 2টায় স্থানীয়রা অভিযুক্ত আমির হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে উত্তেজিত জনতা রেস্টুরেন্টটি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়।
মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই সভা হয়। এতে ২০২৫ সালের ব্যালেন্স শিট অনুমোদন হয়। এই বছরে ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ১.১ টাকা। আলোচ্য সময়ে ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৪.৩৫ টাকা এবং শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ৫.৯৫ টাকা। সভায় সভাপতিত্ব করেন ব্যাংক চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক। বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। মিডল্যান্ড ব্যাংক পিএলসির ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঢাকার নৌ সদর দপ্তরের একটি হলে শেয়ার হোল্ডারদের সরাসরি উপস্থিতি ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণের সমন্বয়ে হাইব্রিড পদ্ধতিতে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় শেয়ার হোল্ডারগণ ২০২৫ সালের জন্য ৩% নগদ লভ্যাংশ এবং ৩% স্টক লভ্যাংশ অনুমোদন করেন। এছাড়াও ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী গৃহীত হয়। ব্যাংক চেয়ারম্যান আহসান খান চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, অডিট কমিটির চেয়ারম্যান, বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেখছেন সংবাদ রাত। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মরুর দেশে গড়ে ওঠা প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা এখন নতুন এক চ্যালেঞ্জের মুখে। সংযুক্ত আরব আমিরাতে কঠোর ভ্যাট আর কর্পোরেট ট্যাক্স বিধিমালার কারণে জরিমানার মুখে পড়ছেন বহু প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা। এই বাস্তবতায় ব্যবসায়ীদের সচেতন করতে এবং ডিজিটাল কর ব্যবস্থার সঙ্গে পরিচয় করিয়ে দিতে রাস আল খাইমাতে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ সেমিনার। সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে বসবাস করছেন ১০ লাখেরও বেশি বাংলাদেশি। তাদের একটি বড় অংশ জড়িত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়। তবে আমিরাতের কঠোর কর বিধিমালা না বোঝার কারণে অজান্তেই লাখ লাখ দিরহাম জরিমানার জালে জড়াচ্ছেন অনেক উদ্যোক্তা। ২০১৮ সালে আমিরাতে চালু হয় ৫% ভ্যাট এবং ২০২৩ সাল থেকে কার্যকর হয়েছে কর্পোরেট ট্যাক্স। নতুন এ কাঠামোর সঙ্গে যুক্ত হচ্ছে ডিজিটাল ইনভয়েসিং ব্যবস্থা, যা ব্যবসায়িক লেনদেনকে নিয়ে আসবে সম্পূর্ণ অনলাইন প্ল্যাটফর্মে। এ পরিস্থিতিতে ইজি অ্যাকাউন্টিং সলিউশন এবং জি স্প্রিং আইটি সলিউশন এর যৌথ উদ্যোগে রাস আল খাইমাতে অনুষ্ঠিত হয় একটি সচেতনতামূলক সেমিনার। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল আমিরাতের আসন্ন ইনভয়েসিং ব্যবস্থা এবং ব্যবসায়িক অটোমেশন। ট্যাক্সেশন এবং ডিজিটাইজেশন, এই দুইটা ক্ষেত্রে আমরা সার্ভ করে যাচ্ছি এবং বলতে গেলে এই দেশে বাংলাদেশিদের মধ্যে আমরাই অন্যতম প্রধান যারা আমরা এই সার্ভিসটা দিয়ে যাচ্ছি। যদি এই দেশে কমপ্লায়েন্স মেইনটেইন না করা হয়, তার ফলাফল অত্যন্ত বিরূপ হতে পারে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। তিনি প্রবাসী উদ্যোক্তাদের দ্রুত ডিজিটাল রূপান্তরের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার আহ্বান জানান। সবাই আইন মেনে চলুক এবং এই বড় বড় রকমের জরিমানার হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারুক। আমাদের অনেক সময় এটা হয়, যেমন আমাদের আন্তরিকতা আছে কিন্তু আমাদের জানার অভাব ছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান, কমার্শিয়াল কাউন্সিলর অশিস কুমার সরকার এবং আমিরাতের বিভিন্ন ব্যবসায়ী ও অর্থ ব্যবস্থাপকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। শান্তি চুক্তি আলোচনার মধ্যে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বুধবার নতুন করে চালানো হামলায় অন্তত ২ জন নিহত হওয়ার খবর জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। এদিকে ইরান চুক্তি নিয়ে ওয়াশিংটনের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। সেই সঙ্গে মার্কিন চাপ উপেক্ষা করে লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। মার্কিন নির্দেশ উপেক্ষা করে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ওপর বিমান ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সদস্যদের লক্ষ্য করে হামলার দাবি করেছে আইডিএফ।
পৃথক ড্রোন হামলায় অন্তত 2 জন নিহত হওয়ার খবর জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ। অন্যদিকে মধ্যপ্রাচ্যের মিত্রদের আশ্বস্ত করতে অঞ্চলটি সফরে বেরিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক শেষে তিনি কুয়েতে পৌঁছেছেন। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে আরব আমিরাতের ভূমিকার প্রশংসা করে অঞ্চলটির সুরক্ষায় মার্কিন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন রুবিও। No country is allowed to charge tolls or fees on an international waterway. এদিকে উত্তেজনা প্রশমনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলছে নানামুখী তৎপরতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালীতে যাতায়াতকারী কোনো জাহাজ থেকে ইরান কোনো ধরনের টোল বা অতিরিক্ত ফি নেবে না। এ তথ্য মিথ্যা প্রমাণিত হলে আলোচনা তাৎক্ষণিক বন্ধ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তবে এ সমঝোতা নিয়ে বিপরীত সুর তেহরানের। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম খারিফাবাদী জানিয়েছেন, জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষকদের প্রবেশাধিকার কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত সমঝোতা এবং সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর বিবেচনা করা হবে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। দেশটির সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী মিকি জোহার বলেছেন, ইরান ইস্যুতে খুব শিগগিরই ওয়াশিংটন ও তেল আবিবের অবস্থানের মধ্যে সংঘাত দেখা দিতে পারে। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার ফেরা বিশ্বকাপ ডায়েরি। প্রায় 2 বছর পরে দলের হয়ে মাঠে নামতে যাচ্ছেন ব্রাজিলের 10 নম্বর জার্সির জাদুকর নেইমার জুনিয়র। সংবাদ সম্মেলনে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার কথা নিশ্চিত করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে গা গরম করে বিশ্বকাপের নকআউট পর্বের লড়াইয়ের আগেই পুরো দমে অনুশীলন চালান নাম্বার 10। হাইতিকে হারিয়ে ফুরফুরে মেজাজে থাকা ব্রাজিল শিবিরে ফুটবল প্রেমীদের জন্য এলো সবচেয়ে বড় ধামাকা। 650 দিনের বেশি সময় পর সব শঙ্কা কাটিয়ে আগামী বুধবার মায়ামির মাঠে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দ্য প্রিন্স খ্যাত নেইমার। সংবাদ সম্মেলনে এসে ইতালিয়ান মাস্টারমাইন্ড ও ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি নিজেই নিশ্চিত করেছেন এই খবর। ডান পায়ের কাফের ইনজুরির কারণে বিশ্বকাপের প্রথম 2 ম্যাচে মাঠে নামা হয়নি এই সুপারস্টারের। তবে গত সপ্তাহের পূর্ণ মাত্রার অনুশীলনে ফিরেছেন এই তারকা ফুটবলার। সোমবার দলের কৌশলগত অনুশীলনে অংশ নিয়ে ফিটনেস ও বলের কাজের পাশাপাশি জিমেও বিশেষ সেশন পার করেছেন এই ব্রাজিলিয়ান তারকা। জাতীয় দলে ব্রাজিলিয়ান মহাতারকার প্রত্যাবর্তন নিয়ে শুরু থেকেই ছিল ব্যাপক আলোচনা। 2023 সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গুরুতর হাঁটুর চোট পাওয়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন ব্রাজিলিয়ান নাম্বার 10। এরপর ক্লাব ফুটবলে খেলতে গিয়ে আরও কয়েক দফায় পড়েন ইনজুরিতে। প্রায় 650 দিনের বেশি সময় জাতীয় দলের বাইরে থাকার পর আবারও ব্রাজিল দলে ফিরছেন নেইমার। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপ সি এর শীর্ষে রয়েছে ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে জয় বা ড্র করতে পারলে এবং অন্য ম্যাচের ফল অনুকূলে থাকলে গ্রুপ সেরা হিসেবেই নকআউট পর্ব নিশ্চিত করতে পারবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আলভি রায়হান, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে ভোর 4টায় মাঠে নামছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও স্কটল্যান্ড। হাইতির বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় সেলেসাওরা। অন্যদিকে ব্রাজিলকে হারিয়ে চমক দিতে চায় স্কটিশরাও। অবশেষে সেলেসাও শিবিরের স্বস্তির সুবাতাস। লম্বা চোটের ধকল কাটিয়ে ব্রাজিলের ফুল লেন্থ অনুশীলনে ফিরলেন পোস্টার বয় নেইমার জুনিয়র। আর তাতেই বদলে গেল পুরো ড্রেসিং রুমের আবহ। স্বস্তির সুবাতাস খোদ নেইমারের মনেও। ইনস্টাগ্রামে ট্রেনিং সেশনের ছবি পোস্ট করে লিখেছেন, থ্যাংক ইউ গড, আমি ভীষণ হ্যাপি। বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামছে সেলেসাওরা, তাদের বাধায় স্কটল্যান্ড। এই ম্যাচ জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড 32-তে উঠে যাবে আনচেলোত্তির দল। অনুশীলনে নেইমারকে দারুণ ছন্দে দেখা গেছে। নেইমারের মান নিয়ে কোনো প্রশ্ন নেই।
অনুশীলনে তার তীব্রতা দেখেই বোঝা যায় সে খেলতে কতটা মুখিয়ে আছে। চলতি মিশনটা অবশ্য খুব একটা সমৃদ্ধ ছিল না 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। মরক্কোর সাথে প্রথম ম্যাচে ড্র করে হোঁচট খেলেও হাইতির বিপক্ষে দাপুটে জয়ে চেনা ছন্দে ফিরে সেলেসাওরা। বল পজিশন আর টেকনিক্যাল ইমপ্রুভমেন্টের গ্রাফ এখন উপরের দিকে। অতীত বলছে স্কটল্যান্ডের বিপক্ষে কখনোই হারের রেকর্ড নেই ব্রাজিলের। 10 দেখায় 8 জয় 2 ড্র। বিশ্বকাপের 4 দেখায় 3 জয় সেলেসাওদের। তারা অবশ্যই আমাদের হারানোর লক্ষ্য নিয়ে শক্তভাবে মাঠে নামবে, তবে আমরাও কঠোর পরিশ্রম করছি এবং ভালো প্রস্তুতি নিচ্ছি। এটি দারুণ একটি ম্যাচ হতে যাচ্ছে। আশা করি আমরা জয় নিয়ে মাঠ ছাড়তে পারবো। অন্যদিকে দীর্ঘ 28 বছর পর বিশ্বকাপে প্রত্যাবর্তন। হাইতিকে হারিয়ে 36 বছর পর বিশ্বকাপের প্রথম জয় তুলে নেয় স্কটিশরা। 1 জয় ও 1 হার নিয়ে তৃতীয় অবস্থানে স্কটল্যান্ড। এই ম্যাচ হারলেও তৃতীয় অবস্থানে থেকে নকআউটে ওঠার সম্ভাবনা রয়েছে দেশটির। তবে ব্রাজিলের সাম্প্রতিক ফর্ম রুখে দিতে 2-4-4 ফরমেশনে ছক আঁকতে চান স্টিভেন ক্লার্ক। ইনজুরির কোনো সমস্যা নেই দলের মূল ভরসা লিভারপুলের তারকা অ্যান্ডি রবার্টসন। ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলের পার্থক্য 36। ব্রাজিলের ফিফা র্যাঙ্কিং 5 আর স্কটল্যান্ডের র্যাঙ্কিং 41। ফারদিন সাজু, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। দর্শক, বিশ্বকাপ ময়দানে আছেন সহকর্মী কনক মাহমুদ। নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। কনক, ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচ সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। ন্যান্সি, অবশ্যই ব্রাজিলের সাথে স্কটল্যান্ডের ম্যাচ গ্রুপ পর্বের শেষ ম্যাচ। ব্রাজিলের জন্য অনেক কঠিন পরীক্ষা। ব্রাজিল অলরেডি তারা রাউন্ড অফ 32 কনফার্ম করে ফেলেছে। তবে এই ম্যাচটা আমি একটু ধারণা দিই। আমি নিউ ইয়র্কের নিউ জার্সিতে যেহেতু আছি এবং এইখানে ব্রাজিলের যে বেস ক্যাম্প নিউ জার্সিতে, সেখানে ব্রাজিল আছে। এই ম্যাচে জয়টা ব্রাজিলের জন্য কতটা দরকার সেটা যদি আমি বলি, সেটা আপনি শুনেও অবাক হয়ে যাবেন। কারণ হচ্ছে যে অনেকে মনে করছেন আরে ব্রাজিল তো রাউন্ড অফ 32-তে তারা চলেই গিয়েছে, তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা কতটুকু দরকার। এই নিউ ইয়র্ক নিউ জার্সিতে ব্রাজিলের বেস ক্যাম্প। যদি ব্রাজিল ধরুন গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলো না, তার গ্রুপ রানার্স আপ হলো, তাহলে তাদেরকে যে পরবর্তী যে ফিক্সচারগুলো আছে, ধরুন রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, এরপরে হচ্ছে যে কোয়ার্টার ফাইনাল, যে ইয়েগুলো আছে, যে লোকেশনগুলো আছে, যে ম্যাচগুলো আছে, সেই ম্যাচগুলোতে তাদেরকে ট্রাভেল করতে হবে। কিন্তু যদি তার গ্রুপ চ্যাম্পিয়ন হন, তাহলে কিন্তু তাদেরকে এই যে আপনার যেই নিউ জার্সি, সেই নিউ জার্সিতে থেকেই তারা খেলতে পারবেন। এবং তারা কিন্তু পরবর্তী ম্যাচগুলো ঠিকভাবেই ফিফা সেট করে রেখেছে, যাতে ব্রাজিল খুব অল্প সময়ের মধ্যে ট্রাভেল করে খেলতে পারেন, যেটা কিনা আর্জেন্টিনা টিম করছে। ক্যানসাস থেকে খুব কাছাকাছি আপনার টেক্সাস কিংবা মায়ামিতে যে খেলছে, সেইটাই আর কি ব্রাজিলের জন্য একটু টাফ হয়ে যাবে। তো সবকিছু মিলিয়ে এই ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা ব্রাজিলের দরকার, বিশেষ করে তাদের যেই বেস ক্যাম্পটা আছে, সেই বেস ক্যাম্পের আশেপাশে থেকে খেলার জন্য। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এইটা যদি নেইমারের ফিরে আসার ম্যাচ হয়, কারণ কোচ কার্লো আনচেলত্তি বলছিলেন যে নেইমার অ্যাভেলেবেল আছে। এখন এটা কার্লো আনচেলত্তির মাইন্ড গেম নাকি আসলেই নেইমার খেলবেন, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। তবে নেইমারকে হয়তোবা কিছুক্ষণ সময়ের জন্য হলেও মাঠে নামাতে পারেন কার্লো আনচেলত্তি। আবার এমন কথাও চলছে, যেহেতু রাফিনিয়া দলের অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাটাকার, বার্সেলোনা তারকা, তিনি যেহেতু ইনজুরিতে আছেন, সেক্ষেত্রে অ্যাটাকার একজন প্রয়োজন এবং সেখানেও হয়তোবা নেইমারকে সামহাউ চেঞ্জ করা হতে পারে, নেইমারকে হয়তোবা দেখা যেতে পারে। তবে যেহেতু নেইমার এখনো পুরোপুরি ফিট নন, তবে নেইমার আবার অ্যাভেলেবেলও আছেন, সবই তো বলা হচ্ছে। তো সেক্ষেত্রে নেইমারকে অন্ততপক্ষে নকআউটে খেলার আগে নেইমারকে একটু বাজিয়ে দেখতে পারেন কোচ কার্লো আনচেলত্তি, দলের অন্যতম সেরা তারকা। এখনো তার বিশাল ফ্যান বেজ আছে, যার কারণে এই মানুষটা দেখা গেল যে আমাদেরকে নকআউট পর্বে ব্রাজিলকে কতটুকু সার্ভিস দিতে পারে, এটা দেখার জন্য হলেও কিন্তু নেইমারকে মূলত ব্যবহার করতে পারেন আমাদের যিনি কিনা ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। আর একই সাথে বলতে হয় যে ব্রাজিলের কিন্তু যে সাইড বেঞ্চ কিংবা বলা হয় যে যেটা কিনা রিজার্ভ বেঞ্চ বেশ শক্তিশালী, এবং সেইটাও কিন্তু আজকে দেখা হতে পারে যে ব্রাজিলের রিজার্ভ বেঞ্চের কিছু তারকাকে আমরা দেখতে পারি। এন্ড্রিক খুব সম্ভবত ফুল টাইম পেতে পারেন, এইটা একটা বড় ব্যাপার। এবং আরো অন্যান্য যে তারকারা আছেন, অনেক বড় বড় তারকারা এসছেন, কিন্তু তারা যদিও বা নিয়মিত ম্যাচ টাইম পাচ্ছেন না কিংবা পাননি আগের 2 ম্যাচে, যার কারণে এই ম্যাচটা তাদেরকে পরখ করে নেওয়ার মতো একটা বড় একটা উপলক্ষ হতে পারে। তো সবকিছু মিলিয়ে দেখুন, এই নিউ ইয়র্ক নিউ জার্সিতে ব্রাজিলের
বেস ক্যাম্প এবং ব্রাজিল কিন্তু জয়টা নিয়েই নিউ ইয়র্কের নিউ জার্সিতে ফিরতে চায়, কারণ পরবর্তী ম্যাচগুলো কিন্তু ব্রাজিল এখানে থেকেই খেলতে চায়। সো এটা ব্রাজিলের জন্য অনেক বড় একটা পরীক্ষা। আর স্কটল্যান্ড তারা তো ইতিহাস সৃষ্টি করার লক্ষ্যে আছে, তারা প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে খেলতে চায়। তো মানে স্কটল্যান্ডের অনেক সমর্থক এসছেন। ব্রাজিল অবশ্যই বড় দল, তবে এই বিশ্বকাপে যেভাবে ছোট দলগুলো প্রতিরোধ করছে সেখানে কিন্তু ব্রাজিলের জন্য ইটস কাইন্ড অফ একটা অ্যালার্ম, কারণ স্কটল্যান্ড তারা ছোট দল কিংবা মাঝারি দল বলবো না, কিন্তু তারা ভয় ধরিয়ে দিতে পারে, তারাও কিন্তু যে কোনো সময় বড় দলগুলোর চোখে চোখ রেখে পারফর্ম করতে পারে। সো এটা ব্রাজিলের জন্য বেশ কঠিন একটা পরীক্ষা। এবং স্কটল্যান্ড অবশ্যই তারা ইতিহাসের দ্বার প্রান্তে আছে। স্কটল্যান্ডও চায় অন্তপক্ষে যেভাবেই হোক কোয়ার্টার ফাইনাল, যেহেতু এবারে সুযোগ আছে আপনার থার্ড বেস্ট টিম হিসেবে 8 দলের যাওয়ার সুযোগ আছে। তো সবকিছু মিলিয়ে স্কটল্যান্ডের সামনেও সুযোগ এবং ব্রাজিলের জন্য একটা বলতে গেলে মহা পরীক্ষা। এখন দেখা যাক ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে কিনা। ন্যান্সি। কনক, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কনক মাহমুদ। গ্রুপ বি থেকে নকআউট নিশ্চিতের মিশনে কিছুক্ষণ পর মুখোমুখি হবে কানাডা ও সুইজারল্যান্ড। কানাডার বিসি প্লেস ভ্যাঙ্কুভারে হবে এই ম্যাচ। গ্রুপের আরেক ম্যাচে কাতার লড়বে বসনিয়ার বিপক্ষে। গ্রুপ বি এর শীর্ষ 2 দল কানাডা ও সুইজারল্যান্ড। 2টি করে ম্যাচ খেলে সমান 1 জয় ও 1 ড্রয়ে 2 দলের সংগ্রহ 4 পয়েন্ট। ফলে নকআউটের টিকিট নিশ্চিত করতে এই ম্যাচের গুরুত্ব অনেক। 2 দলের লড়াইয়ে বাড়তি উত্তেজনা যোগ করছে গ্রুপ সেরা হওয়ার দৌড়। ইতিহাস অবশ্য কিছুটা কানাডার পক্ষেই কথা বলছে। 2002 সালে 2 দলের একমাত্র মুখোমুখি দেখায় 3-1 গোলে জয় পেয়েছিল কানাডা। সেই স্মৃতি আর ঘরের মাঠের সমর্থনকে পুঁজি করে জয় দিয়ে নকআউটের টিকিট নিশ্চিত করতে চায় বিশ্বকাপের সহ আয়োজকরা। তবে সুইজারল্যান্ডও ছাড় দিতে নারাজ। 2 দশক আগে খেলোয়াড় হিসেবে কানাডার বিপক্ষে জয় না পেলেও এবার কোচ হিসেবে দলকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে মুখিয়ে আছেন মুরাদ ইয়াকিন। তার লক্ষ্য গুরুত্বপূর্ণ এই ম্যাচ জিতে গ্রুপের শীর্ষস্থান দখল করা। এদিকে গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হবে কাতার ও বসনিয়া। নকআউটে ওঠার ক্ষীণ সম্ভাবনা এখনও বেঁচে আছে এই 2 দলের। তবে সেজন্য বড় ব্যবধানের জয় পাওয়ার পাশাপাশি নির্ভর করতে হবে কানাডা ও সুইজারল্যান্ড ম্যাচের ফলের উপর। নাজমুস সাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। সংবাদ রাতের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশে চীনা বিনিয়োগের আহ্বান। প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ। প্রধানমন্ত্রীর চীন সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার। বাণিজ্য ঘাটতি কমবে বললেন রিজভী। বিদেশ থেকে অর্থ ফেরাতে 9 আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু। সংসদে অর্থমন্ত্রী, কর দিতে হবে মুদি দোকানিদেরও। এসএমই খাতে আরো 5 লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বললেন বাণিজ্য মন্ত্রী। তৈরি হবে নতুন শিল্প পার্ক। দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহিদের ঘটনা নিয়ে ভারতের বক্তব্যে সন্তুষ্ট নন বাংলাদেশ। দুর্ভাগ্য দুঃখজনক বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শান্তি আলোচনার মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা। নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া পারমাণবিক স্থাপনা পরিদর্শন নয় বলছে ইরান। এবং অবশেষে বিশ্বকাপ মাঠে নামছে নেইমার। ভোর 4টায় ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড, রাত 1টায় সুইজারল্যান্ডের মুখোমুখি কানাডা। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।